নমস্কার, গুড ইভিনিং। তো আজকে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনারা জানেন আগামী পরশুদিন এবং তারপর দিন 25 এবং 26শে ফেব্রুয়ারি আমাদের 23তম আমাদের পার্টি রাজ্য সম্মেলন হতে যাচ্ছে। সে উপলক্ষে গত আমাদের 22তম রাজ্য সম্মেলন হয়েছিল 2018 ইংরেজির 25 এবং 26শে নভেম্বর। ঠিক তার 39 মাস পরে আমাদের এই 23তম সম্মেলন হতে যাচ্ছে। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার যে গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর অন্তর আমাদের পার্টির একেবারে নিম্নতম শাখা, যেটাকে আমরা বলি ব্রাঞ্চ কমিটি, সেই ব্রাঞ্চ কমিটি থেকে সর্বভারতীয় কমিটি অর্থাৎ সেন্ট্রাল কমিটি তার সম্মেলন হয় 3 বছর অন্তর, যেটা এবার আগামী এপ্রিল মাসের 6 থেকে 10 তারিখে কেরালার ক্যান্নুরে এই 23তম পার্টির মহাসম্মেলন বা এটাকে আমরা পার্টি কংগ্রেসও আমরা বলি, তা সংগঠিত হবে। আমাদের এই সম্মেলন প্রক্রিয়াতে যেমন দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি, এগুলি যেমন চর্চা হবে, তার সাথে যে যে স্তরে সম্মেলন হচ্ছে সেই স্তরের যে সাংগঠনিক বিষয়, অর্থাৎ 3 বছর আগে আমাদের সংগঠন দেশ এবং রাজ্যের রাজনীতির প্রেক্ষিতে যে জায়গায়, সেই 3 বছরে তার সাফল্য বা দুর্বলতা সেগুলি আলোচনা সেখানে হয়। তো এবার আমাদের এই 23তম রাজ্য সম্মেলন অবধি পৌঁছতে, অর্থাৎ এই যে পরিক্রমা, এটা পৌঁছবার আগে তার নিচুতলা থেকে এই সম্মেলনগুলো সংগঠিত হয়ে আসছে। আমাদের রাজ্যে এই মুহূর্তে 50,992 জন পার্টি সদস্য মানে যারা আমাদের কৃষক, শ্রমিক, নারী, যুব, বিভিন্ন গণসংগঠন, শ্রেণী সংগঠন সদস্য তারা নন, তার মধ্যেও যারা বিভিন্ন প্রক্রিয়ায় পার্টির সভ্যপদ লাভ করেছেন, সেই সংখ্যা 50,992 জন। এই 50,992 জন যে আমাদের পার্টির সদস্য, তার প্রায় 99% কোনো না কোনো পর্যায়ে এই সম্মেলন প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন। যে আমাদের দেশে বা রাজ্যে এরকম অনেক রাজনৈতিক দল আছে, নিজেদেরকে গণতান্ত্রিক ইত্যাদি নিজেরা নানাভাবে আখ্যায়িত করেন নিজেদেরকে, কিন্তু আমাদের পার্টির মতো এরকম যে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় তার সাংগঠনিক কার্যধারা পরিচালনা, এটা কোনো দলে হয় না। সেরকম কোনো নিয়ম বা এই কনস্টিটিউশন কারণ নেই। তো এই প্রক্রিয়াতে আমাদের 4,808টি ব্রাঞ্চ, 4,808টি ব্রাঞ্চের সম্মেলন হয়েছে। তারপরে 302টি লোকাল কমিটি বা অঞ্চল কমিটি, অঞ্চল কমিটির পর 24টা মহকুমা কমিটি। রাজ্যে প্রশাসনিক মহকুমা 23টা হলেও সাংগঠনিক সুবিধার জন্য এই সদর বিভাগকে 2টা সাংগঠনিক বিভাগে ভাগ করা হয়েছে, সদর এবং ডুকলি। এইভাবে 24টা যে মহকুমা কমিটি, তারপর 8টা জেলা কমিটি, এবং আগামী 25 এবং 26 তারিখে আমরা এই রাজ্য সম্মেলনে আমরা মিলিত হয়েছি। এই 8টা জেলা থেকে নির্বাচিত হয়ে
প্রতিনিধিরা আসবেন। সর্বমোট 320 জন আমাদের বর্তমান রাজ্য কমিটির সদস্য সহ 320 জন প্রতিনিধি এই সম্মেলনে নির্বাচিত তারা হয়েছেন জেলাগুলি থেকে। তারা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। তো এই যে নভেম্বর 2018 থেকে এই ফেব্রুয়ারি 2022 এই 39 মাস সময় ত্রিপুরাজ্যের মধ্যে এটা যেটাকে বলা হয় ইংরেজিতে টুমুলটাস একটা সময় গেছে। এই সময়েতে আমাদের 17 জন সহযোদ্ধা শহীদের মৃত্যুবরণ করেছেন এবং গত 39 মাসে 3 সহস্রাধিক আমাদের পার্টির সদস্য, নেতা থেকে শুরু করে বিরোধী দলের নেতা, বিধায়ক, রাজ্য কমিটি, জেলা কমিটির সদস্য থেকে শুরু করে সাধারণ সমর্থক অবধি 3 সহস্রাধিক আমাদের পার্টি কমরেড তারা দৈহিকভাবে বিজেপি দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন। অনেকে শারীরিকভাবে পঙ্গু হয়েছেন, হাসপাতালে থাকতে হয়েছে। আর তাছাড়া অর্থনৈতিকভাবে, জীবিকাগতভাবে ক্ষতিগ্রস্ত সংখ্যা তো আরও বেশি, যেটা সম্মেলন শেষে আপনাদেরকে তখন আমরা দেব। তো এই যে সম্মেলন হচ্ছে 22তম সম্মেলন থেকে 23তম সম্মেলনের মধ্যে একটা গুণগত পরিবর্তন আছে। 22তম সম্মেলন আমরা করেছিলাম ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার 8 মাসের মাথায়। বিজেপি দল সম্পর্কে ত্রিপুরাজ্যের জনগণ যেমন ঠিক অতীতে তেমন ধারণা ছিল না, আমাদের পার্টিরও ধারণা ছিল না। এই দল তার সামগ্রিক যে তার রাজনৈতিক কলা কৌশল কায়দা, এটা ফেসিস্টিভ অর্থাৎ ফেসিস সুলভ তার সমস্ত কর্মসূচি, এটা ত্রিপুরাজ্যের মানুষের এখন আর যে জানেন না কেউ নেই। কিন্তু তাদের সম্পর্কে পার্টির তরফ থেকে আগাম সেই 2018 নির্বাচন আগে বা তার আগেও বলার চেষ্টা করলেও কিন্তু প্রত্যক্ষভাবে ত্রিপুরাজ্যের পার্টি বা জনগণের কোনো ধারণা ছিল না। তো সরকার আসার পর সে 8 মাস তারপরেও অব্যাহত আছে, এটা 8 মাসের পর বন্ধ হয়ে গেছে কথা বলছি না, যে আমাদের 22তম সম্মেলন করতে হয়েছিল যে এই বিজেপির যে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাসের একটা বেপরোয়া এবং বহুমুখী আক্রমণের মধ্যে কাজেই সেই সম্মেলন ছিল। এখনও ত্রিপুরাজ্যের মধ্যে প্রতিকূল রাজনৈতিক হাওয়া, কিন্তু তখনকার প্রতিকূলতা আরও বেশি ব্যাপক ছিল, কেননা বিজেপির সম্পর্কে মানুষের ধারণা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে 39 মাস শেষে এই সম্মেলনকে আমরা বলছি 22তম সম্মেলন ছিল কিভাবে পার্টিকে রক্ষা করা, ঘর সামলানো, এই অজানা আক্রমণ প্রতিরোধ করা। এই 39 মাসে এই ঘাত প্রতিঘাতে এটা একটা ঘুরে দাঁড়ানোর সম্মেলন। পার্টিকে সর্বস্তরে ঐক্যবদ্ধ করে কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন প্রতিষ্ঠায় এবং শান্তি এবং ঐক্যকে আরো মজবুত করার ক্ষেত্রে সেই ব্রাঞ্চ থেকে শুরু করে এই রাজ্য সম্মেলন অবধি এই সুরে এই সম্মেলনটা আমরা করতে যাচ্ছি। এবং এই সম্মেলন আগামী 25 তারিখে সকাল 10:30 ঘটিকায় টাউন হলের প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন আনুষ্ঠানিক সূচনা হবে। তা আপনাদের সকলকেই 25 তারিখের সকালের সেই যে আমাদের এই পতাকা উত্তোলন অনুষ্ঠান, এখানে আমন্ত্রণ জানাচ্ছি আজকে। এবং এই সম্মেলনের যে মঞ্চকে আমরা নামকরণ আমরা করছি, আমাদের 3 জন প্রথম সারির যোদ্ধা, প্রথম সারির নেতা এই সময়ে প্রয়াত হয়েছেন। তারা হলেন কমরেড বাজুবন রিয়াং, কমরেড বিজন ধর, কমরেড গৌতম দাস। আমরা কমরেড বাজুবন রিয়াং,
বিজনধর গৌতম দাস মঞ্চ এই নামকরণে আমাদের হলকে এই আমরা সে সম্মেলন মঞ্চ আমরা নামকরণ করছি, সেখানে হবে। এবং এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন নিশ্চয়ই, আগামীকাল 24শে ফেব্রুয়ারি আমরা স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে প্রকাশ্য সমাবেশ আমরা করতে যাচ্ছি। আমাদের সেই সমাবেশে এই বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইউচিরি, প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ কারাত, আমাদের রাজ্যের পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলের নেতা কমরেড মানিক সরকার, তারা এই তিনজন মুখ্য বক্তা হিসেবে থাকবেন। এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত অংশের মানুষকে, এটা শুধু সিপিআইএমের রাজ্য সম্মেলন উপলক্ষে জনসভা হিসেবে না, আমাদের এই সামগ্রিক এই যে পুরো জনসভাটাকেই এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং আইনের শাসন কায়েমে সেখানে একটা আহ্বান হিসাবে, তার জন্য প্রস্তুতি হিসাবে এবং গণতান্ত্রিক ঐক্য করার আহ্বানে এ সভা আমরা করছি। যে রাজ্যের মধ্যে আইনের শাসন তো নেই, এই যে আজকেও আমরা একটু আগে শুনলাম যে কংগ্রেস দলের নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রীও সেদিনও শাসক দলের সাথে ছিলেন, বিধায়ক ছিলেন, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। অর্থাৎ শুরুতে সিপিআইএমের উপর আক্রমণ শুরু হয়েছিল, কিন্তু আজকে শুধু একা সিপিআইএম না, যারা শাসক দলের এই স্বৈরতান্ত্রিক নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাদের উপরে আক্রমণ নেমে আসছে। এমনকি এই দলের ভেতরেও যারা একসময়েতে এই বিজেপিকে ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করেছেন, আজকে তারাও আজকে অপাঙ্ক্তেয়, তারাও আজকে বিদ্রোহ করছেন। কাজেই এই সমাবেশকে শুধু সিপিআইএমের আহ্বানে হচ্ছে ঠিক, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, শান্তির জন্য, আইনের শাসন কায়েমের জন্য একটা গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার এই ফ্যাসিস্ট সুলভ এই সরকার, এই দলের নীতির বিরুদ্ধে আমরা সবাইকে সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই হলো মোটামুটিভাবে আজকের এই সব ইয়েতে আপনার কাছে ব্রিফিং। আমার দুজন আছেন, তারা যদি বলেন কিছু। যদি কোনো প্রশ্ন থাকে। কোন কোন বিষয়ে প্রস্তাব আসতে পারে এমন কিছু বিষয় আছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে রাজ্য কংগ্রেস। আমি যে কথাগুলি বললাম মূল যে বিষয়টা কি, মূল বিষয় হলো রাজ্যে গণতন্ত্র নিয়ে, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা। তারপর হলো রাজ্যে কোনো কর্মসংস্থানের কোনো বন্দোবস্ত নেই, সমস্ত সুযোগ আজকে এই সরকার বন্ধ করে দিয়েছে। যা কিছু ছিল এগুলি এখন যে মানে একটা লুটের একটা যে অরাজকতা চলছে, সমস্ত বাইরের লোকদের ত্রিপুরা রাজ্যকে কীভাবে খুবলে খাবে তার ব্যবস্থা করে দিচ্ছে। কাজেই মানুষের কাজ, খাদ্য, কাজের অধিকার, চাকুরি সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য পরিসংখ্যানে বলছে 2 নম্বর। আমি 2 নম্বর কেন, এটা 1 নম্বরের উপরে। তার উপরে হলো এই রাজ্যের মধ্যে এক শ্রেণীর রাজনীতিক, তারা এই ডামাদোলের বাজারে কিভাবে ট্রাইবেল নন ট্রাইবেল উভয় অংশ মানুষের মধ্যে বিরোধ লাগিয়ে পরোক্ষে বিজেপিকে সাহায্য করতে পারে, এই যে স্বৈর শাসন এটা মানে চালু রাখতে পারে, তারও নানা স্লোগানে, নানা যে আবেগ মথিত এই কি বলে আহ্বান জানিয়ে গণতন্ত্রকে দুর্বল করছে। এই সমস্ত বিষয়ে আমাদের আলোচনা, প্রস্তাব এগুলি প্রাধান্য পাবে এবং অবশ্যই যে এগুলি
যে সংহত করতে গেলে পরে সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা, এটা হবে আমাদের মেইন আলোচনার বিষয়। কংগ্রেসের সাথে আপনাদের বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে এমন একটা প্রচার? না না, সম্মেলনে তো এই সমস্ত আলোচনার বিষয় নেই। সম্মেলন তো এখানে আমাদের পার্টির আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা, এখানে তো অন্য বিষয়ে তো আলোচনার প্রশ্নই নেই। আর এগুলি তো সম্মেলন আলোচনা হয় না। সমাবেশকে ঘিরে কিছু কিছু জায়গার মধ্যে আক্রমণ এসব চলছিল এবং গান্ধীগ্রামে হয়েছে এবং কটা ঘটনা রাজ্যে হয়েছে এবং এরপরে কি আপনাদের আটকানো যাবে? না, সংখ্যা আমাদের ঠিক এই মুহূর্তে আমার হাতে নেই। তবে হ্যাঁ, যে শাসক দল প্রচন্ড আতঙ্কগ্রস্ত এবং সন্ত্রস্ত, সেই কারণেই যে সন্ত্রাসের এই আবহ এটাকে দিয়ে রেখে কিভাবে যে লোক আটকানো যায়, এটা চেষ্টা তারা করছে। কিন্তু ত্রিপুরাজ্যের মানুষের মধ্যে যে হাওয়া উঠেছে, প্রতিরোধ মানসিকতা ক্রমশ আরো সুদৃঢ় হচ্ছে, কোনো ধরনের বাধা বিপত্তি দিয়ে আটকে রাখা যাবে না। এই সমাবেশ সফল হবে। যদিও কোভিড পরিস্থিতি, গাড়ি ঘোড়ার অভাব, এই কারণে আমরা আমাদের যত সংখ্যক লোক আসতে চাইছে সমস্ত বিভাগ থেকে আমরা সবাইকে আসতে বলিনি, কেননা গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও পয়সা করি নেই। কিন্তু এই সভা এই সময়ের মধ্যে একটা নজর কাড়ার সভা হবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, সংখ্যায় এবং মেজাজে সব দিক থেকে। 87 জন তো গতবার ছিল, 82 জন বর্তমান সংখ্যাটা। এই কয়েকজন প্রয়াত হলেন, আর বাকি কয়েকজন কি পার্টিতে আছেন না? না, এগুলি তো সম্মেলনে তো নতুন কমিটি হবে। হ্যাঁ, আছে আছে 82 জন আছে এখন। তার মধ্যে একজন কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান, অর্থাৎ 81 জন সদস্য, একজন কন্ট্রোল কমিশন চেয়ারম্যান সহ 82 জন আছেন। 50,000 সংখ্যাটা বলার পর 2992, হ্যাঁ। 2018 সালে এটা কত আছে? এটা তো এই মুহূর্তে সংখ্যাটা একটু বেশি ছিল, তখন এটা রিনিউ হয়। আমি সংখ্যাটা এখন তোমাকে দিতে পারছি না। হ্যাঁ, এমনিতে একটা আন্দাজ তৈরি করতে পারেন লাস্ট 3 বছর কতজন রিমুভ করাইছে না? এটা সম্মেলনের পরে নিয়ে ডিটেল তোমাকে দিব। এনিথিং এলস? আচ্ছা, আরেকটা বিষয় যে সিপিএম এর মেম্বারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন হচ্ছিল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীও বেশ কয়েকটা জায়গাতে উল্লেখ করছেন সরাসরি, যদি মানে প্রকাশ্যে জায়গার মধ্যে, যে আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর সাথে যুক্ত। টোটাল সংখ্যা যদি ধরা হয় তাহলে পার্টির মেম্বার বা পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন সেটা অনেকটাই বেশি। তাই তো। প্রাপ্ত ভোটের নিরিখে এই সংখ্যা অনেক অনেক কম। ঠিক আছে, এবার মোটামুটি ভাবে 5টা আপনাদের বড় সংগঠন ধরলেও ভোট প্রাপ্তিতে আপনাদের সংখ্যা কম ছিল, সেটা 2018 সালে প্রমাণ হয়েছে। এক্ষেত্রে এবার পার্টির লাইনে যারা মেম্বারশিপ হইতেছে, কোন লাইনটারে গুরুত্ব দেওয়া হচ্ছে? আপনাকে এই কথাটা বলছি, গত 47 মাস, আমি শুধু 39 মাস বলছি না, মানে বিজেপি আইপিএফটি সরকার আসার পর থেকে এখন 47 মাস, এই 47 মাসে 3 সহস্রাধিক আমাদের পার্টি কর্মী সমর্থক দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। 8 সহস্রাধিক পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। তার মধ্যে একটা ভালো অংশ তাদের জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তারপরও যে আমাদের এই পার্টি মেম্বার 50,992, মানে এরা হার্ডকোর পার্টির ক্যাডার, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে জীবন দেওয়ার জন্য তারা তৈরি। তার সাথে বিভিন্ন গণ এবং শ্রেণী সংগঠন এখনো 7 লক্ষাধিক মেম্বার আছে। তার মানেটা কি? এই সময়তে তারা কোনো এমনকি কোনো কাজ পায় না। যে সিপিআইএম এর কোনো গণসংগঠনের সদস্য হিসেবে যদি জানাজানি হয়, কোনো কোনো জায়গাতে আক্রমণের শিকার হতে হয়, বাড়িঘর লুট হয়, দোকানপাট ভাঙচুর করা হয়, কাজেই এই জায়গায় যে এত কিছুর পরও এই সংখ্যাটা আছে, কাজে মাথায় রাখতে হবে আগামী দিন তারা বামফ্রন্টের পক্ষে, সিপিআইএম এর পক্ষে ভোটের বাক্সে তাদের মতামত প্রতিফলন না করার যদি সেই পরিবেশ থাকে,
এটার কোনো কারণ নেই। অতীত কি হয়েছে আলাদা বিভিন্ন পরিস্থিতিতে। আর এছাড়া একটা জিনিস খেয়াল রাখতে হইব, গণসংগঠন শ্রেণী সংগঠনের গঠনতন্ত্র এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে যে কোনো লোক যদি এটাকে সমর্থন করে তার মেম্বারশিপ পেতে পারে। গণসংগঠন আর সিপিএম পার্টি এক না, শ্রেণী সংগঠন এক না। গণসংগঠন শ্রেণী সংগঠনের ক্ষেত্রে মেম্বারশিপ দেওয়া হয় যদি তার গঠনতন্ত্র এবং তার লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে একমত হয়, যে কোনো লোক সেখানে মেম্বারশিপ পেতে পারে। 320 জনের ব্রেকআপটা কি হলো? কোনটা? 320 জন যে প্রতিনিধি আইলেন, হ্যাঁ, 320 জন না, প্রতিনিধিত্ব হলো এটা মেম্বারশিপের ভিত্তিতে, মেম্বারশিপের ভিত্তিতে তারা নির্বাচিত হয়ে আসেন। কাজেই ব্রেকআপটা সেভাবে যে জেলাতে মেম্বারশিপ বেশি সেই জেলাতে সে অনুপাতে প্রতিনিধি বেশি। একেবারে ডেমোক্রেটিক সিস্টেম, পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ইয়ে নেই। হ্যাঁ, এসডির হিসাব কি আছে আপনাদের কাছে? এটা তুমি ইয়েতে 26 তারিখের পরে ব্রিফিং দেব। তারিখে বলে হ্যাঁ, তখন তুমি নিবে। আর প্রতিদিন কি বিকেলে আমি 15 মতো মিটিং যায়? দেখা যাক, দেখা যাক, দেখা যাক, না হওয়ার কোনো কারণ নাই। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, হ্যাঁ।